হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম স্টাডি সেন্টার। সো তোমরা লাস্ট ক্লাস দেখেছো ইকোনমিক্সের আমরা ফার্স্ট লেকচার নিলাম, সেটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল, ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স। আমরা জাস্ট একটু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কনসেপ্টটা বুঝলাম, যে একটার উপরে আরেকটার উপরে কীভাবে ডিপেন্ড হয়ে আছে। যেমন অ্যাজ এ টিচার আমি যেমন মার্কেটে মানে আমি যেমন এডুকেশন স্প্রেড আউট করছি, সেরকম একটা মানে অ্যাকচুয়ালি কোনো স্টুডেন্ট ডিমান্ড করছে বলেই নিশ্চয়ই আমি এই ভিডিও লেকচারটা বানিয়ে তারপরে আমি মার্কেটে অ্যাভেলেবেল করছি। এবং আমি যখন এই লেকচারটা অ্যাভেলেবেল করছি, তারপরে দেখবে আমার কি হচ্ছে, আমার খিদে পাচ্ছে, তার জন্য কি আমার খাবার ডিমান্ড করছে, তখন আমি কি করছি, আমি আমি বিস্কিট খাচ্ছি, মনে করো আমি খাবার খাচ্ছি, বিভিন্ন রকম চাল ভাত খাচ্ছি, বুঝতে পারছো? তাহলে এটা একটা ডিমান্ড। তাহলে আমি কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছি, যারা যারা ধান চাষ করে তাদের উপরে, যারা ডাল চাষ করে, যারা মাছ চাষ করে তাদের উপরে আমি ডিপেন্ডেন্ট হয়ে আছি, যারা মাংস মানে ফিশ প্রোডাকশান, তারপরে যে সমস্ত বুঝতে পারছো মাটন চিকেন প্রোডাকশান যারা করছে, বুঝতে পারছো? কিন্তু আমার উপরে আবার ডিপেন্ডেন্ট হয়ে আছে অন্য শ্রেণীর মানুষ, যারা কি এডুকেশন চাইছে। তো এরকমভাবে কিন্তু একে অপরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে, ঠিক আছে? আমি কোনো দোকানে গিয়ে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টটা কিনছি, তাহলে আমি অন্যের ওপরে ডিপেন্ড হয়ে আছি। তো এইভাবে একে অপরের উপরেও কিন্তু আমরা মানে নিজে একা একা কিন্তু মানে জীবিকা নির্বাহ করতে পারবো না, কারণ একা তুমি সমস্ত কিছু ডিমান্ড তুমি ফুলফিল করতে পারবে না। তো স্টোরি অফ ভিলেজ পালামপুর, এখানে আমরা যেটা দেখেছিলাম যে এটা একটা ভিলেজ, যেটা মোটামুটি মেন টাউন থেকে, রায়গঞ্জ টাউন থেকে 3 কিলোমিটার ভিতরে আছে। ইলেকট্রিসিটি কানেকশান আছে এখানে। ভিলেজে 450টা ফ্যামিলি আছে, 80টা আপার কাস্ট ফ্যামিলি, 1/3 এসসি কমিউনিটির যাদের কাঁচা বাড়ি। ইলেকট্রিসিটি হসপিটাল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, এগুলো আমরা দেখেছি, ঠিক আছে? তো আমরা আজ যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশান সম্বন্ধে ডিসকাস করব, প্রোডাকশান ফান্ডামেন্টালসের উপরে ডিসকাস করব। তো অ্যাকচুয়ালি যে মেন এইম অফ দিস অফ দিস চ্যাপ্টার 1, এখানে অ্যাকচুয়ালি টু গেট গুডস অ্যান্ড সার্ভিসেস, এইখানে মেন এইম অফ দ্য প্রোডাকশান ইজ টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস, এখানে দেখো লেখা আছে। তাহলে অর্গানাইজেশন অফ প্রোডাকশান এখানে দেখো সুন্দর করে লেখা আছে, টু দ্য এইম অফ প্রোডাকশান ইজ টু প্রডিউস দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস উই ওয়ান্ট। দেয়ার আর 4 রিকোয়ারমেন্ট, দেখো 4টে মেন রিকোয়ারমেন্ট আছে এই গুডস অ্যান্ড সার্ভিসেস, এই ডিমান্ড সাপ্লাই এগুলো সব ফুলফিল করতে গেলে, ঠিক আছে? প্রোডাকশানটা ফুলফিল করতে গেলে মানে রিকোয়ারমেন্ট ফর প্রোডাকশান অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিসেস, ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ল্যান্ড। ফার্স্ট রিকোয়ারমেন্ট কি? ল্যান্ড মানে হচ্ছে জমি জায়গা, এই সমস্ত, যেটা একটা ফিক্সড রিসোর্স হিসাবে তুমি বলতে পারো, এটা একটা ফিক্সড রিসোর্স। ল্যান্ড অ্যান্ড আদার ন্যাচারাল রিসোর্সেস অ্যাজ সাচ ওয়াটার, ফরেস্ট, মিনারেল, এগুলো হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট কী হচ্ছে? সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে লেবার হচ্ছে, এটা ম্যানুয়াল লেবার হতে পারে বা এডুকেটেড লেবার হতে পারে, ঠিক আছে? তো লিখেছে দ্যাট ইজ পিপল হু উইল ডু দ্য ওয়ার্ক সাম প্রোডাকশন অ্যাক্টিভিটি রিকোয়ার্স হাইলি এডুকেটেড। তার মানে এডুকেটেড বা আনএডুকেটেড দুটো শ্রেণীরই লেবার হতে পারে, ঠিক আছে? আইদার ম্যানুয়াল অর এডুকেটেড। এর পরের যে রিকোয়ারমেন্ট, থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল আবার দুটো টাইপের। তো ফিজিক্যাল ক্যাপিটাল কি বললাম, আবার 2 টাইপের হয়। কি আছে? একটা মনে করো ফিক্সড, একটা হচ্ছে ওয়ার্কিং। ফিক্সড ক্যাপিটাল আর ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ফিক্সড ক্যাপিটালের মধ্যে দেখো কী আসছে, টুল, মেশিনস, বিল্ডিং, দিজ আর কামিং আন্ডার দ্য ফিক্সড ক্যাপিটাল। দেখো এনসিইআরটি বইটা যদি থাকে কাছে, তাহলে বইটা কিন্তু তোমরা এখান থেকে মানে নিয়ে কিন্তু তোমরা এটা দেখতে পারো। পেজ নাম্বার 2 দেখো, আমি যেটা ডিসকাস করছি সেটা কিন্তু এইভাবে বইটা পাশে থাকলে কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এই ফিক্সড ক্যাপিটাল, লেবার বুঝতে পারছো, লেবার কী করবে? এরা প্রোডাকশান করবে। মনে করো জমি যদি হয়, তাহলে এগ্রিকালচার প্রোডাকশান, ধান বনন করা, তারপরে ধান মানে বুঝতে পারছো যে তারপরে ধান কাটতে হবে, ধান ঝাড়তে হবে, এই সমস্ত কাজগুলো, তারপরে যে সমস্ত সার দিতে হবে, স্প্রে করতে হবে, এই সমস্ত কাজ। বা মনে করো কোনো একটা এই ফ্যাক্টরিতে কাজ করছে, তাহলে ফ্যাক্টরিতে কাজ করছে, দেখছো এই লোকটা, ইনি ফ্যাক্টরিতে কাজ করছেন। দেখো কি হচ্ছে, এটা তাঁত বোনা, মানে ব্যাপারটা হচ্ছে কাপড় তৈরি করছে এরা, ঠিক আছে? তো তাঁত শিল্প এটা বলতে পারো, ঠিক আছে?
তো লেবাররা এইভাবে কাজ করছে, তো এই সমস্তগুলো কিন্তু লেবার এডুকেটেড হতে পারে, আনএডুকেটেড হতে পারে। এবার ফিজিক্যাল ক্যাপিটালের মধ্যে কি বললাম, ফিক্সড ক্যাপিটাল আর ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটালের মধ্যে বিভিন্ন রকম মেশিন পার্টস, টুল, বিল্ডিং এই সমস্ত আসবে, মানে যেটা একদম অ্যাসেট হিসাবে থাকবে, মানে এর কোনো এটা মানে জাস্ট কী করলাম, এটা ফিক্সড, মানে এই খরচটা এটা টোটালি মনে করো বসে গেল, মানে এটার উপরে ডিপেন্ড করে ইনফ্রাস্ট্রাকচার বলতে পারো এটা, ঠিক আছে। তো একটা ফ্যাক্টরি চালাতে গেলে বিভিন্ন রকম মেশিন লাগতে পারে, বিল্ডিং লাগবে, বা মনে করো বিভিন্ন রকম মেশিন পার্টস, টুল লাগবে, এই সমস্ত ব্যাপারগুলো। তাহলে টুল, মেশিনস, বিল্ডিং, হ্যাঁ, এই সমস্তগুলো কি বলছে, ফিক্সড ক্যাপিটালের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ফার্মারের জন্য সেই চাষ করার লাঙল, ঠিক আছে, প্লাফ, সফিস্টিকেটেড মেশিন সাচ অ্যাজ জেনারেটর, টারবাইন, কম্পিউটার, টুলস, মেশিন, এই সমস্তগুলো ফিক্সড ক্যাপিটালের মধ্যে পড়ে যায়। বোঝা গেল? নাও যদি ওয়ার্কিং ক্যাপিটালের কথা বলি, ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে র মেটেরিয়াল অ্যান্ড মানি ইন হ্যান্ড। র মেটেরিয়াল মনে করো সিড, কোনো বীজ, কোনো একটা ধান চাষ করতে হলে সিড লাগবে না, বীজ লাগবে, তারপরে মানি লাগবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে র মেটেরিয়ালের মধ্যে। এবং যে মানে যে প্রোডাক্টটা তুমি তৈরি করতে চাইছো, সাপোজ তুমি পেন তৈরি করতে হবে, তাহলে র মেটেরিয়াল হিসাবে তুমি প্লাস্টিক লাগবে, কালি লাগবে, এইগুলো সব র মেটেরিয়াল, ঠিক আছে। তো যেখানে যেগুলো ইউজ করে তুমি প্রোডাকশানটা হচ্ছে, র মেটেরিয়াল বেসিক্যালি ফিক্সড ক্যাপিটাল দিয়ে তুমি কোনো প্রোডাকশান করতে পারবে না, এটা তোমাকে সাপোর্ট করবে প্রোডাকশানটা করতে, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে তুমি কী করতে পারো, প্রোডাকশান করতে পারো, কোনো প্রোডাক্ট প্রডিউস করতে পারো। বোঝা গেল? এরপরে লাস্ট যেটা আসে সেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হিউম্যান ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল মানে হচ্ছে নলেজ অ্যান্ড এন্টারপ্রাইজ। যে সমস্ত দেখা গেলো স্টুডেন্ট, হলো একটা ফ্যাক্টরি চালাতে গেলে বিটেক স্টুডেন্ট থাকে, ডিপ্লোমা স্টুডেন্ট লাগে, আইটিআই স্টুডেন্ট লাগে, তাহলে এটা হচ্ছে এদের নলেজ আছে, এদের স্কিল আছে, তার জন্যই তো এদেরকে মার্কেটে এদের একটা ডিমান্ড আছে, তাই না? তাহলে এগুলো কিন্তু হিউম্যান ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটালটাকে কাজে লাগিয়ে জাপান আজ এত উন্নত, আমাদের দেশের যে এত বিশাল 130 কোটির ভারতবর্ষ, ম্যাক্সিমাম যে ইয়াং জেনারেশন স্টুডেন্ট, তো এই হিউম্যান ক্যাপিটালটাকে যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের দেশ সবচেয়ে বেশি কী হবে, প্রসপেরাস হবে, মানে আমাদের দেশে সবচেয়ে বেশি উন্নতি হবে। কিন্তু আমরা এই হিউম্যান ক্যাপিটালটাকে বিকৃতি করে আমরা কি বলি, পপুলেশান, ওভার পপুলেশান, বা পপুলেশানের জন্যই আমাদের আনএমপ্লয়মেন্ট, বা আমরা এটাকে ক্রিটিসাইজ করি, কিন্তু আমরা কোনো রকমভাবে ভালো পলিসি নিয়ে এনে বা ফ্যাক্টরি সেট আপ করে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে আমরা যদি আমাদের ছেলেদেরকে কাজ দিতে পারি, তাহলে কিন্তু এটাকে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি প্রোডাকশান ইউনিট খোলা যেতে পারে। তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে দেখলে দেখা যায় আমরা কিন্তু অনেক পিছিয়ে এই জায়গায় চায়নার থেকে। চায়নায় যেখানে ওদের এগ্রিকালচার সেক্টরটাকে ম্যাক্সিমাম ওরা কিন্তু এই সেকেন্ডারি সেক্টর যেটা বলে, যেটা প্রোডাকশান এর মধ্যে কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু ওরা নিয়ে চলে গেছে। এই জন্যেই চায়না আজ এত ডেভেলপ এবং এদের ইকোনমি এত হাই, ঠিক আছে। তো আশা করি পয়েন্টটা ক্লিয়ার হলো। এই সমস্ত ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে প্রোডাকশান, ঠিক আছে। নো ফার্স্ট ইজ দ্য ফার্মিং ইন পালামপুর। যদি আমি বলি এখানে, তাহলে প্রোডাকশান, ফ্যাক্টর অফ প্রোডাকশান আশা করি ক্লিয়ার হয়েছে। এবার ফার্স্ট হচ্ছে ল্যান্ড সম্বন্ধে আমরা ডিসকাস করব। ফার্মিং ইন দ্য পালামপুর যদি আমি বলি, তাহলে এখানে ল্যান্ড হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট, বা এটাকে স্ক্যার্স অ্যাসেট বলতে পারো। এটা কিন্তু কোনো এখানে ভিলেজে এখানে বলছে 75% মানুষ হচ্ছে ফার্মিংয়ের আছে, বুঝতে পারছো? ফার্মিং ইন দ্য মেন প্রোডাকশান অ্যাক্টিভিটি এখানে, এবং 75% পিপল আর হু আর ফার্মার, ঠিক আছে, ডিপেন্ডিং অন ফার্মিং, এবং তাদের জীবন নির্বাহ করছে কীভাবে, এই 75% পিপল এরা হচ্ছে এই চাষবাসের ওপরে। এবার 75% যাদের জমি আছে, যারা চাষ করছে, বা যাদের জমি নেই, যারা অন্যের জমি চাষ করছে, অ্যাকচুয়ালি কি এটা কিন্তু ফিক্সড, এই ল্যান্ডটা কিন্তু ফিক্সড। আমরা কিন্তু চাইলেও এটা বাড়াতে পারবো না। আমরা তো এরকম তো করতে পারি না যে আমরা এখানে নিচে জমি আছে আবার আমি একতলা করে ওপরে জমি করে দিলাম, এরকম তো করা যায় না। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে ল্যান্ডটা কিন্তু ফিক্সড হয়ে গেল, এটা কিন্তু ফিক্সড ক্যাপিটালের মধ্যে ধরে নিতে পারো, এবং এর কোনো এটা তুমি চাইলেও এক্সপান্ড করতে পারবে না। বড়জোর তুমি কি করতে পারো, যে ওয়েস্ট ল্যান্ড যেগুলো আছে, পুরনো বাঞ্জার জমি যেগুলো বলে, মানে যেগুলো ইনফার্টাইল যেগুলো বলছে, মানে চাষের উপযুক্ত নয়, সেইগুলো তুমি ফার্টাইল ল্যান্ডে পরিণত করতে পারো, ঠিক আছে।
বুঝে গেল। কিন্তু এই যে ল্যান্ডটা কিন্তু এটা ফিক্সড ক্যাপিটাল, ঠিক আছে, তো কোনো এক্সপানশান এখানে সম্ভব না, ঠিক আছে। এরপরে নেক্সট পেজে, পেজ নাম্বার 3-তে চলে আসো। কাল্টিভেশন এখানে কি বলছে যে তুমি এটাকে ওই ওয়েস্ট ল্যান্ডটাকে কাল্টিভেটেড ল্যান্ডে পরিণত করতে পারো, এবং একটা জমির যদি হিসাব যদি বলি তাহলে 1 হেক্টর মানে হচ্ছে কি বলো তো, 100 স্কোয়ার মিটার, বা এটা লিখতে পারো তুমি মিটার স্কোয়ার। 100 মিটার স্কোয়ার মানে 1 হেক্টর। যদি বলে 1 হেক্টর জমি মানে 100 মিটার স্কোয়ার। এছাড়া বিঘা আছে, মনে করো 1 কাঠা, 20 কাঠা, 20 কাঠা, 1 কাঠা মানে 20 কাঠা মানে 1 বিঘা, ঠিক আছে। বিঘা, গুইন্টা, এই সমস্ত হিসাবগুলো কিন্তু আছে, গুইন্টা, ঠিক আছে। তাছাড়াও তুমি বলতে পারো যে 1 কাঠা মানে কি 720 ফিট স্কোয়ার ফুট, ঠিক আছে, এটাও তুমি বলতে পারো। তাছাড়া তুমি এটাকে মিটার স্কোয়ারেও আনতে পারো, ফিট আর মিটারের মধ্যে রিলেশান বের করে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তুমি চাইলে তুমি ক্যালকুলেট করে বের করতে পারবে, ঠিক আছে। তো 1 কাঠা মানে 20 কাঠা মানে 1 বিঘে বললাম, এবং 1 কাঠা মানে 720 স্কোয়ার ফিট। এবার তুমি ক্যালকুলেট করে বলবে যে 1 কাঠা মানে কত স্কোয়ার মিটার, ঠিক আছে। 1 হেক্টর মানে 100 স্কোয়ার মিটার, ঠিক আছে। তো এই হিসাবগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে, এক্সামে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন। এইবার আমি এখানে দেখতে পাচ্ছি যে এই ভিলেজে, হ্যাঁ, ইজ দেয়ার এ ওয়ে ওয়ান ক্যান গ্রো মোর ফ্রম দ্য সেম ল্যান্ড। দেখো, যে বলছে যে কোনো পথ আছে, এখানে যে আমি বললাম ল্যান্ডটা ফিক্সড, এবং আমি 1 বিঘে জমির থেকে যদি ধরে নেওয়া যাক আমি 12 বস্তা ধান পাই, ঠিক আছে, 12 বস্তা, দ্যাট মিন্স 12 প্যাকেট আমি প্যাডি পাচ্ছি, রাইস পাচ্ছি 1 বিঘা জমি থেকে। এবার এইটাকে সার দিয়ে, হাই ইল্ডিং ভ্যারাইটি দিয়ে আমি ম্যাক্সিমাম এটাকে 20 বস্তা করতে পারি, তার বেশি তো করতে পারবো না। মানে বুঝতে পারছো, একটা ফ্যামিলিতে যদি 2 জন মিলে এই প্রোডাকশানটা করছে সারা বছরে, তাহলে 4 জন বেড়ে গেলেও কিন্তু সেই প্রোডাকশানটা সেম থাকছে। তার মানে বুঝতে পারছো যে এখানে ম্যান পাওয়ার বাড়ালেও কোনো রকম প্রোডাকশান ইনক্রিজ করছে না। তাহলে ফ্যাক্টরটা বুঝতে পারছো, এই ল্যান্ডটা এটা ফিক্সড একটা জায়গা, যেখানে আমি 10 জনের জায়গায় যদি 20 জন দিয়ে আমি কাজ করাই, তাহলে কিন্তু আলটিমেটলি প্রোডাকশানটা বাড়ছে না। কিন্তু যদি একটা ফ্যাক্টরি হয়, তাহলে সেখানে আমি কি করতে পারি, এক্সপানশন করতে পারি, একটা মেশিনের জায়গায় 10টা মেশিন রাখতে পারি, এবং একটা লেবারের জায়গায় 10টা লেবার রাখতে পারি। 1 লাখ প্রোডাকশানের জায়গায় 5 লাখ প্রোডাকশান কিন্তু হবে, সেখানে কিন্তু বাড়বে প্রোডাকশানটা, বোঝা গেল। তাহলে এটাই কিন্তু ডিফারেন্স, একটা চাষিরা কিন্তু চাইলেই কিন্তু তাদের ব্যবসা বা তাদের প্রোডাকশানটা এক্সপানশন করতে পারে না। আচ্ছা, তো বলছে যে ইজ দেয়ার এনি ওয়ে ওয়ান ক্যান গ্রো মোর ফ্রম দ্য সেম ল্যান্ড। একটা সেম ল্যান্ডের থেকে বেশি মানে বেশি যদি তোমার করতে হয়, প্রোডাকশানটা বাড়াতে হয়, তাহলে কি করতে পারি? তো সবচেয়ে বড় কথা, আমি মাল্টিপল ক্রপিং সিস্টেম এটা করতে পারি, মাল্টিপল ক্রপিং সিস্টেম। তো মাল্টিপল ক্রপিং সিস্টেম মানে বছরে 3 বার, 2 থেকে 3 বার আমি করতে পারি, চাষবাস করতে পারি, ঠিক আছে, ওই জমিটা থেকে, ঠিক আছে। তাহলে মানে এইবার এখানে কি বলছে যে যাতে ওই জমিটা যেন আইডিয়াল অবস্থায় পড়ে না থাকে, ঠিক আছে। তো অল ল্যান্ড কাল্টিভেটেড ইন দ্য পালামপুর, নো ল্যান্ড ইজ লেফট আইডিয়াল, ঠিক আছে। মানে কোনো মানে একটা চাষ হলো, তারপরে আরেকটা চাষ শুরু হয়ে গেল। তার জন্য কি এই যে রবি শস্য, খারিফ শস্য, যে নামগুলো শুনেছি, রবি ক্রপ, খারিফ ক্রপ। তো ডিউরিং দেখো রেইনি সিজনে কি হয়, খারিফ ক্রপ হয়, তোমরা জানো রেইনি সিজনে, যেখানে জোয়ার বাজরা এই সমস্ত খারিফ শস্য, ঠিক আছে, জোয়ার বাজরা এগুলো কিন্তু প্রোডাকশান হচ্ছে। তারপরে আমরা যদি বলি যে উইন্টার সিজনে রবি শস্য, যেমন হুইটটা কিন্তু একটা রবি শস্য, ঠিক আছে, রবি ক্রপ। তো কাল্টিভেশন, তারপরেই দেখো এই জোয়ার বাজরার পরেই এই যে রেইনি সিজনের পরেই তারপরে কি হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে তারপরে আলুর চাষ করে দিলাম, পটাটোর চাষ করে দিলাম, বিটুইন অক্টোবর আর নভেম্বরে কী হচ্ছে, পটাটো চাষ করলাম। তারপরে উইন্টারে চলে এলো, উইন্টারে আমি কি করলাম, যেটা রবি শস্য বলে, রবি ক্রপ, এই ফিল্ডে এখানে কি বপন করা হলো তোমার হুইট। তার মানে কি আমি কি করলাম, এখানে
এখানে আমি চাষ করলাম, সেই চাষটার নাম কি, আমরা হচ্ছে গমের চাষ করলাম, ঠিক আছে। ফ্রম দ্য হুইট প্রডিউসড, হ্যাঁ, ফার্মার কি, তারপরে পিনাট, মনে করো তুমি মটরশুঁটির চাষ করলে ঠান্ডার সময়, ঠিক আছে। এই চাষগুলো করতে পারো তুমি। গরমের সময় যেমন তুমি তরমুজের চাষ করতে পারো, ওয়াটারমেলন, ঠিক আছে। তো এরকমভাবে আমি প্রোডাকশানটা করতে পারি, যার জন্য যেন জমিটা আইডিয়াল অবস্থায় পড়ে থাকে না থাকে, ঠিক আছে। ফ্রম দ্য হুইট প্রডিউস ফার্মার কিপ এনাফ হুইট ফর দ্য ফ্যামিলিজ কনজামশন অ্যান্ড সেল সারপ্লাস অ্যাট দ্য মার্কেট অ্যাট রায়গঞ্জ। রায়গঞ্জে তাহলে কি, মনে করো আমার 5 বিঘে জমি আছে, আর আমার সারা বছরে মনে করো আমার 2 কুইন্টাল, আমার 2 কুইন্টাল মানে 200 কেজি, 200 কেজি গম লাগে। তাহলে আমার হয়ে গেছে 5 বিঘা জমিতে দেখা গেলো 600 কেজি গম হয়েছে। তাহলে আমি কি করব, এই সারপ্লাস যে গমটা আছে সেটা আমি অন্য জায়গায় বিক্রি করব, তাই না? তাহলে অন্য জায়গায় বিক্রি করলে আমি এখান থেকে একটা প্রফিট পাবো, এবং সেখান থেকে আমরা নেক্সট যে মানে উইন্টার সিজনে রবি ক্রপের পরে আমরা নেক্সট আবার রেইনি সিজনের জন্য প্রিপেয়ার করব, ঠিক আছে। এইটা আমি করতে পারি। এইভাবে আমি প্রোডাকশানটা একটা মাল্টিপল ক্রপের মাধ্যমে কিন্তু আমি বাড়াতে পারি। আর কি কোনো প্যারামিটার আছে? হ্যাঁ, আরও একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি। হাই ইল্ডিং ভ্যারাইটি মানে সিড, ঠিক আছে। হাই ইল্ডিং ভ্যারাইটি সিড আমরা কিন্তু বপন করতে পারি, যেটা মনে করো রিসার্চ করে যে সিডগুলো আসে, যেগুলো মানে প্রোডাকশানটা অনেক বেশি এবং ইমিউনিটিটা অনেক বেশি সিডের, যেখানে পোকা লাগতে পারবে না, ইনসেক্ট কোনো অ্যাটাক করতে পারবে না, বুঝতে পারছো? এই সমস্তগুলো আমি করতে পারি, তাহলে কিন্তু আমার প্রোডাকশানটা বাড়বে। আশা করি পয়েন্টটা ক্লিয়ার হলো হাই ইল্ডিং ভ্যারাইটি সম্বন্ধে যেটা আমি বললাম। তাছাড়া কি, ফার্টিলাইজার ইউজ করতে পারি, বিভিন্ন রকম সার ইউজ করতে পারি, যেটা কি করবে, আমার ফসলের গ্রোয়িংটা বেশি হবে, ঠিক আছে, গ্রোথটা বেশি হবে। পেস্টিসাইড ইউজ করতে পারি আমি, যেটা কি করবে, যে বিভিন্ন রকম যে ওই যে লোকাস্ট অ্যাটাক করে, তারপরে মনে করো বিভিন্ন রকম পোকা আছে, চালের পোকা, ধানের পোকা, এগুলো যেগুলো আছে সেই সবগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা যাতে অ্যাটাক না করতে পারে, তার জন্য আমরা পেস্টিসাইড ইউজ করতে পারি। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে আর্টিফিশিয়াল। এবং আমরা যদি ট্র্যাডিশনাল ওয়েতে যদি বলি, তাহলে কাউ ডাং ইউজ করতে পারি অ্যাজ এ ম্যানিওর, ঠিক আছে। তার মানে আমরা এখানে, তারপরে ইরিগেশনের জন্য আমরা সেচ ব্যবস্থা ভালো করতে পারি, জলটা ঠিকঠাক যাতে আমরা পাই, ঠিক আছে। দেখে এখানে দেখো লেখা আছে, দ্য মেন সিজন ওয়াই ফার্মার আর এবল টু গ্রো ডিফারেন্ট ক্রপ ইন এ ইয়ার পালামপুর ইজ ডিউ টু দ্য ওয়েল ডেভেলপ সিস্টেম। ইরিগেশন সিস্টেমটা অনেক ভালো, সেচ ব্যবস্থা, ইলেকট্রিসিটি কেম আর্লি ইন পালামপুর। ইরিগেশনটা ঠিকঠাক আছে, তার জন্য কোনো চাষবাসের অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। এবং টিউবওয়েলও আছে, ঠিক আছে। এরপরে যেটা বললাম, আমি যেটা বলছিলাম যে আমরা যদি চাই তাহলে এই হাই ইল্ডিং ভ্যারাইটি এবং কি বললাম, ফার্টিলাইজার, পেস্টিসাইড, এই সমস্ত ইউজ করে আমরা কিন্তু প্রোডাকশান বাড়াতে পারি, এবং তিনবার চাষ করতে পারি বছরে। তাছাড়া যদি আমরা মানে এটা যদি এছাড়াও আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ট্র্যাডিশনাল যে ম্যানিওর, যেটা কাউডাং ইউজ করতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছ যে কাল্টিভেটেড এরিয়া ওভার ইয়ার, কাউডাং, আর তাছাড়া আমরা ম্যানুয়ার হিসেবে ইউজ করতে পারি, সেটা আমরা বললাম। দেখো এখানে হাই ইল্ডিং ভ্যারাইটি সম্বন্ধে কিন্তু বলা আছে। তো এইভাবে পেজগুলো এগুলো পড়লে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে যে হাই ইল্ডিং ভ্যারাইটি সম্বন্ধে এখানে ডিসকাস করা আছে। এখানে যে একটা চার্ট দেখতে পাচ্ছ, টেবিল, 1950 থেকে 51 সাল, 90 থেকে 91, 2000 থেকে 2001, 2010 থেকে 11, এইভাবে এখানে প্রোডাকশানটা, কাল্টিভেটেড এরিয়া ইন মিলিয়ন অফ হেক্টর, হ্যাঁ, এর এগেনস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ডেটাগুলো আমরা যেটা পেলাম যে ইয়ার ওয়াইজ কতটা কাল্টিভেটেড এরিয়া হ্যাঁ আছে, সেটা আমাদের কিন্তু এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ডেটা থেকে যেটা দেখতে পাচ্ছি যে মানে কতটা কাল্টিভেটেড এরিয়া, এত মিলিয়ন হেক্টর কাল্টিভেটেড এরিয়া 1951 সালে 129 ছিল, ডে বাই ডে এটা ইনক্রিজ করেছে। 155, 2014-15 অনুযায়ী কাল্টিভেটেড এরিয়া হচ্ছে 155 মিলিয়ন হেক্টর। আচ্ছা, এই গ্রাফটা এখানে দেখতে পাচ্ছ যেটা, এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এই বার চার্টগুলো কিন্তু থেকেই কিন্তু কোশ্চেনগুলো আসে। যে এখানে দেখতে পাচ্ছি 1950 থেকে 1951, এখানে কাল্টিভেটেড এরিয়া 121 বা 129, এখানে বা গ্রাফে কিন্তু 152,
55 মতো, ঠিক আছে। তো এই বার চার্টটা এটাই কিন্তু রিপ্রেজেন্ট করছে, এই টেবিল আর বার চার্টটা কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে। যাই হোক, তো আশা করি পয়েন্টগুলো ক্লিয়ার হলো। তো গ্রোথ করাতে গেলে আমার এই ধরনের এখানে এই পিকচারটা দেখো, এই পিকচারটাতে খুব ভালোভাবে দেওয়া আছে মডার্ন ফার্মিং মেথড, ফার্টিলাইজার ইউজ করছে, হাই ইল্ডিং ভ্যারাইটি ইউজ করছে, ফার্ম মানে ট্রাক্টর ইউজ করছে, ডিজেল ইউজ হচ্ছে, ক্যানেলের জল, ইরিগেশন ব্যবস্থা, ড্যাম আছে, ইলেকট্রিসিটি, পাম্প সেট, পেস্টিসাইড। তাহলে এগুলো কিন্তু রিকোয়ারমেন্ট, এইগুলো ছাড়া কিন্তু মডার্ন যে ফার্মিং মেথোডোলজি সেটা কিন্তু ফুলফিল হয় না, ঠিক আছে। তো এটা আশা করি বুঝতে পারছো। এইবার এর একটা সাইড এফেক্ট আছে অ্যাকচুয়ালি, যে মানে সাস্টেনেবিলিটি অফ ল্যান্ডও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সাস্টেনেবিলিটি অফ ল্যান্ড মানে কি, যে ল্যান্ডটা সাস্টেন করতে পারছে, কারণ কি এটার সবচেয়ে বড় কি অ্যাসপেক্ট হচ্ছে কি, যে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার যেটা ইউজ করি সেটা খুব হার্মফুল হয়, হার্মফুল ফর ফ্লোরা যে সমস্ত জমির যে সমস্ত, কারণ ব্যাকটেরিয়া দেখবে তোমরা এই সমস্ত কিছু কিছু এগুলো লাগে যেগুলো মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে। তো এই প্রোডাকশানের মেন যেটা কি অ্যাসপেক্ট হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু যত বেশি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করব, হয়তো সীমিতভাবে আপাতত প্রোডাকশানটা বাড়ছে, কিন্তু জমির মাটিটাকে কিন্তু মানে কি বলে এটাকে হচ্ছে ইনফার্টাইল করে দেবে, মানে কি চাষের অনুপযুক্ত করে দেয়, ঠিক আছে। তো সেটা কিন্তু একটা কি অ্যাসপেক্ট। পাঞ্জাবে অ্যান্ড হরিয়ানাতে, পাঞ্জাবে সবচেয়ে বেশি ফার্টিলাইজার ইউজ হয়, ঠিক আছে। এখানে কিন্তু সেটাই এখানে মেনশন করা আছে, পাঞ্জাবে সবচেয়ে বেশি ফার্টিলাইজার ইউজ হয়। এবং আরও একটা বিভিন্ন খুব প্রবলেমেটিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াটার টেবিলটা ডিপ্লিট করে যায়, মানে জলসেচ ব্যবস্থা, যে ওয়াটার টেবিলটা ধীরে 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 ডিপ্লিট করে গেলে আমাদের জলের যে প্রোডাক্ট মানে যোগান সেটা কিন্তু বন্ধ হয়ে যায় অলমোস্ট, ঠিক আছে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু এখানে ল্যান্ড সাস্টেনেবিলিটি সম্বন্ধে এখানে ডিসকাস করা আছে, তোমরা একটু পড়বে, এইগুলো পড়লেই বুঝতে পারবে। প্রোডাকশন অফ হুইট, প্রোডাকশন অফ পালস, এই ডিফারেন্ট এরিয়া এই ডিফারেন্ট ইয়ার ওয়াইজ দেওয়া আছে। 17-18তে 24 মিলিয়ন টন, 97 মিলিয়ন টন হুইট, 24 মিলিয়ন টন পালসেস, এই সমস্ত প্রোডাকশানগুলো এগুলো কিন্তু এই সোর্স দেখতে পাচ্ছ, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কোঅপারেশন অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, হ্যাঁ, এই সোর্স থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট যেটা দেখো সবচেয়ে আরও একটা ভীষণ চিন্তাজনক বা কি বিষয়, সেটা হচ্ছে যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড নেই। দেখো এখান থেকে ভালো করে দেখলে বুঝতে পারবে যে এইটা কোনো একটা ব্যক্তি এর জমি, বির জমি, এটা একই ইকুয়াল, কিন্তু এই তুলনায় দেখো সি এর জমিটা একটু ছোট, ডি এর জমিটা দেখো আরও একটু ছোট। তাহলে এই দেখো এই এরিয়াটা, এই টোটাল এতগুলো যদি মনে করো এর থেকে বেশি হচ্ছে এর জমি, তার মানে বুঝতে পারছো, তার মানে কোনো একটা ব্যক্তি জেড, তার জমিটা হচ্ছে এইটুকু, জাস্ট এইটুকু, আবার কারোর জমিটা এত বড়, একটা বিশাল বড় জমি। তার মানে বুঝতে পারছো এখানে ল্যান্ড ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক নেই। তার মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে 80% ফার্মার হ্যাভ 36% ল্যান্ড, মানে 100 জন যদি ফার্মার হয় আর 100 বিঘা যদি জমি হয়, তাহলে 80 জন ফার্মারের কাছে আছে 36 বিঘা জমি, আর বাকি 20 জনের কাছে আছে যে রেস্ট অফ দ্য 36, এখানে তাহলে কত হচ্ছে 64, তাহলে 64 বিঘা জমি 20 জনের কাছে। বুঝতে পারছো তাহলে কতটা ইনইকুয়ালিটি এখানে আছে। তো সেটাই এখানে বলা আছে যে মানে ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড, এখানে কি বলা আছে দেখো, এখানে লেখা আছে 450টা ফ্যামিলি, এর মধ্যে দেখো 250টা ফ্যামিলি, এখানে কিন্তু সমস্তটাই এখানে ডিসকাস করা আছে যে 60খানা 80% ফার্মার হ্যাভ 36% ল্যান্ড এবং 20% ফার্মার হ্যাভ 64% ল্যান্ড। তার জন্য কি হচ্ছে যে মানে একটা ডিফারেন্স চলে আসে, রিচ আর পুয়ারের মধ্যে একটা ডিফারেন্স চলে আসে, ঠিক আছে। ঠিক আছে, এখানে ডিস্ট্রিবিউশন অফ কাল্টিভেটেড এরিয়া অ্যান্ড ফার্মার, এখান থেকে দেখতে পাবে যে কাল্টিভেটেড এরিয়া, হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়াম অ্যান্ড লার্জ ফার্মার, এটা মিডিয়াম অ্যান্ড লার্জ ফার্মার রেট, আর এটা হচ্ছে তোমার মার্জিনাল অ্যান্ড স্মল ফার্মার, ঠিক আছে।
লেস দ্যান 2 হেক্টর, মার্জিনাল স্মল ফার্মারের লেস দ্যান 2 হেক্টর কাল্টিভেটেড এরিয়া আছে। আর এখানে কি আছে, লেস দ্যান 2 হেক্টর যেটা বলছে 85%, এটা কি আছে, এরা হচ্ছে মার্জিনাল অ্যান্ড স্মল ফার্মার, আর এটা হচ্ছে মিডিয়াম অ্যান্ড লার্জ ফার্মার। তো এই গ্রাফ এইটার থেকে দেখতে পাচ্ছ, এই চার্টটা থেকে দেখতে পাচ্ছ যে পাই চার্ট থেকে কি দেখতে পাচ্ছ, 85% ফার্মার যারা মার্জিনাল অ্যান্ড স্মল ফার্মার তাদের কাছে আছে 55% কাল্টিভেটেড এরিয়া, আর 45% কাল্টিভেটেড এরিয়া, আর 15% মিডিয়াম অ্যান্ড লার্জ ফার্মার এদের কাছে আছে 55% কাল্টিভেটেড এরিয়া। তার মানে কতটা মানে ডিফারেন্স, সেটা আশা করি এখান থেকে এই পাই চার্ট থেকে তুমি বুঝতে পারছো। তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইখান থেকে কিন্তু কোশ্চেন ওঠে কিভাবে এখানে পালামপুরের কি মানে অ্যাকচুয়ালি টোটাল মানে কোথায় কি আছে, কি প্রোডাকশন, কি ধরনের প্রোডাকশন আছে, সেই সবগুলো কিন্তু জিজ্ঞেস করে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এটা এখানেই রাখবো কারণ ভিডিওটি লেন্দি হয়ে গেছে। ল্যান্ড সম্বন্ধে আমরা ডিসকাস করলাম এখানে, এবং এরপরে আমরা নেক্সট দিন আমরা লেবার সম্বন্ধে ডিসকাস করব। লেবার, ফিক্সড, ফিজিক্যাল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল, এগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।